এক-এগারোর মতো ষড়যন্ত্র করে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বলেছেন বিএনপিকে ঘিরে যে ষড়যন্ত্র চলছে তা 1-11-এর সাথে তুলনাযোগ্য। এছাড়া বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন তিনি বলেছেন, ইহুদিদের পছন্দের পিআর ব্যবস্থা দেশের মানুষ মানবে না। বাংলাদেশে এই মুহূর্তে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা আরও কয়েকটি দল সম্প্রতি আন্দোলন শুরু করেছে। এর মধ্যে আমরা আবার দেখেছি প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াত এবং এনসিপির নেতাদেরকে সঙ্গে করে নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গেছেন। আর এনসিপি সহ অন্যান্য কয়েকটি দল নিয়ে আরেকটি জোট গড়ার চেষ্টা চলছে। আর জামায়াত তো একটি জোট গড়ার প্রচেষ্টা চালাচ্ছেই। বিএনপির সঙ্গেও সমমনা অনেকগুলো দল আগে থেকে রয়েছে। সব মিলিয়ে রাজনীতি কোন দিকে, আসলেই কি কেউ কাউকে মাইনাস করতে চাচ্ছেন কিনা, এই বিষয়গুলো নিয়েই কথা বলতে চাই আজকের RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। পুরো আয়োজনে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন। আমার সর্বডানে আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, স্বাগত আপনাকে। আর আমার ঠিক ডানে আছেন অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বাগত আপনাকে। শুরু করতে চাই ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়েই। ষড়যন্ত্রের কথা এই নির্বাচনের সময় সীমা ঘোষণার আগে থেকেই বিএনপি নেতারা বলে আসছিলেন যে নির্বাচন যেন না হয়, নির্বাচন যেন বিলম্বিত হয়, সেটার জন্য একটা ষড়যন্ত্র চলছে এবং অনেকবার বলা হয়েছে। এখন আবার 1-11-র মতো বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরে দেওয়া, 1-11-র কথা সরকারের একজন উপদেষ্টাও কয়েকবার বলেছেন। এনসিপি থেকেও বলা হয়েছে যে 1-11-র মতো কিছু একটা হতে পারে। একজন বিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে এবং সাবেক ছাত্রনেতা এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করছেন আপনি, আপনার কাছ থেকে জানতে চাই। দীর্ঘদিন না, শুরু থেকে একেবারে রাজনীতিতে আছেন, আপনার কাছে জানতে চাই ষড়যন্ত্র কারা করছে, কোন দিক থেকে আপনাদের আসলে ষড়যন্ত্র মনে হচ্ছে, কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনার উপস্থাপনার দুটি অংশ। একটি অংশ হচ্ছে নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র। নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র তো মানে ছিল। একটা ফ্যাসিবাদী সরকারের যখন পতন ঘটে তখন সে ফ্যাসিস্ট শক্তিটি এই যে বাংলাদেশের লক্ষ কোটি কোটি টাকার সম্পদ পাচার করেছে, ডলার চুরি করেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে, তাদের এক একজন মন্ত্রীর নামে 300-350 ফ্ল্যাট পাওয়ার খবর সিঙ্গাপুর, দুবাই, নানা জায়গায় পাওয়া যায়। এবং এইসব চোরেরা নানা দেশে পালিয়ে আছে, ইনক্লুডিং ইন্ডিয়া। তো মসনদ হারিয়ে গেলে মসনদ ফিরে পাওয়ার তো একটা আকাঙ্ক্ষা থাকে। সে আকাঙ্ক্ষাটা জায়েজ হোক আর না জায়েজ হোক থাকে। তো আওয়ামী লীগ বিনা ভোটে 15টা বছর দেশ শাসন করে গেল এবং যেই বিত্ত বৈভবের মালিক হলো, দেশটাকে একেবারে সারখার করে দিয়ে গেল। মানে আমি যদি অর্থনীতির কথা বিবেচনা করি, তো এত ধন সম্পদ তাদের হাতে এবং এত ভোগ তারা করেছে এবং আরো 200-100 বছর 400 বছর ভোগ করার মতো সম্পদ তারা নিয়ে পালিয়েছে। এরকম একটি দল আবার ক্ষমতায় ফিরে আসতে চাইবে, এটা তো অস্বাভাবিক কিছু না, নাকি? ওই ইরানের শাহ যখন ইরানের বিপ্লবোত্তর পরিস্থিতি যখন পালিয়ে গেল, তারও কিছুদিন খায়েশ ছিল যে আবার ফিরে আসবে। এটা থাকে, যুগে যুগে বিভিন্ন দেশে থাকে। তো সেই কেন্দ্রিক তো একটা মানে আপনার আওয়ামী লীগের পক্ষ থেকে একটা ষড়যন্ত্র তো আছেই এবং এই ধরনের যদি এই গভর্নমেন্ট যদি ফেল করে বা ফেল করানো যায়, রাজনৈতিক স্থিতিশীলতা যদি হারিয়ে যায় কোনো কারণে, রাজনৈতিক দলগুলোর নিজেদের অদূরদর্শিতার কারণে, কারণ 16 বছরে কি হয়েছে, কি জুলুমের শিকার এই দেশের মানুষ হয়েছে
এমনকি রাজনৈতিক দলগুলো, যে সমস্ত রাজনৈতিক দল বা তাদের নেতৃবৃন্দ যারা, সবাই তো না, যারা যারা মানে ভিকটিম হয়েছেন, তাদের তো অ্যাটলিস্ট জানার কথা, বোঝার কথা যে আওয়ামী লীগ মানে কি, তাই না? তো সেটার যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিল না, তারা তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফিরতে চায় না, তারা চোরা পথেই ফিরতে চাবে। এবং তাদের মুরব্বীও আছে, তাদের পৃষ্ঠপোষক আছে, পাশের দেশই আছে, যে দেশে শেখ হাসিনা বসবাস করে। ওই দেশটি তো বাংলাদেশে একটা 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 গোলাম এই দেশে প্রতিষ্ঠা করতে চায়, একটা গোলামীর সরকার এই দেশে প্রতিষ্ঠা করতে চায় ওই দেশটা, এতে তো কোনো সন্দেহ নাই। এবং গত 15 বছরে আওয়ামী লীগ তাদের সেইভাবেই প্রতিদান দিয়েছে। তো এই কেন্দ্রিক একটা ষড়যন্ত্র, এই কেন্দ্রিক একটা মাইনাস প্লাসের বিষয়টা আমি অতটা আমি বুঝি না, আমি ওইভাবে বলতে চাই। রাজনীতি থেকে বিএনপিকে মাইনাস করার আমি টোটালি এই পয়েন্টটা, এই ন্যারেটিভটা আমি, আমার ভিন্ন মত পোষণ আছে। বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করার মতো কোনো শক্তি, কোনো ক্ষমতা নাই কারোর। এবং সেটা শেখ হাসিনা ক্ষমতায় থেকে বহুবার এক্সারসাইজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ভেঙে দেওয়া থেকে শুরু করে, এই দলটাকে ভাঙা থেকে শুরু করে নানা কিছু ধরনের অ্যাটেম্প যে তার ছিল না তা না, বাট সে কি সফল হয়েছে? হয়নি। এই দেশের মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং বিএনপিকে মাইনাস করা এটা মানে কোনো শক্তির পক্ষে সম্ভব না। এটা এক্সারসাইজ অনেকে করেছে, এটা এরশাদ করেছে, হাসিনা করেছে, তারপরে আপনার ভারতের পদলেহী কিছু সামরিক কর্মকর্তা তারাও করেছে। 111 ওগুলো তো আসলে ভারতের পোষ্যপুত্রই ছিল। এগুলো যারা এই এক্সারসাইজগুলো করেছে তারা ভারতের পোষ্যপুত্র ছাড়া আর কিছুই ছিল না। তো এই সমস্ত একটা ফিউটাল এক্সারসাইজ ছিল। সুতরাং আমি যেটা বলি, পলিটিক্যালি জিয়াউর রহমানের পলিটিক্সটাকে মাইনাস করা ভেরি ডিফিকাল্ট, সম্ভব না। ওই দিক থেকে আমি আশ্বস্ত আমার দলের নেতাকর্মীদেরকে করতে চাই, এবং আমি নিজে কনভিন্সড। এরপরে আপনি একটা আমার প্রসঙ্গ কথা বলেছেন। জি, নিজের আপনি বলেছেন যে ইসরায়েলে হচ্ছে ইহুদিদের পিয়ার বাংলাদেশে বাস্তবায়ন। এই ইহুদিরা পিয়ার সিস্টেমটা খুব পছন্দ করে, খুব তাদের খুব পছন্দের জিনিস। কিন্তু অন্য দেশগুলোতেও আছে তো, যেখানে ইহুদি নাই ওখানে আসছি। জি, আসছি, এটা আসতে দেন। জি, নেতানিয়াহু এই যে খুনি বললে খুব ভুল বলা, কম, জল্লাদ, গাজায় মুসলমানদেরকে কিভাবে মেরে কেটে কিভাবে করতেছে সব জানেন আপনারা, সবাই জানে। জি, মানে ওখানকার শিশুরা মানে কি মানবেতর শব্দটা বোধহয় মানে প্রযোজ্য না, এর চোখ মানে খুব খারাপ অবস্থা। ওই দৃশ্যগুলি আসলে মানে চোখ রাখতে পারি না, সোজা কথা, একজন মানুষ হিসেবে অ্যাটলিস্ট। তো এই নেতানিয়াহু ওই দেশের একটা মানে সংখ্যালঘু দলের নেতা, কিন্তু ওকে দিয়ে এই কুকর্মগুলো করায় অন্যান্য দলগুলো কালেকটিভলি। আর ও ক্ষমতার মুহে, আর কিছু তো অ্যান্টি মুসলিম দৃষ্টিভঙ্গি তো অবশ্যই আছে। সেটার কারণে সে তার ক্ষমতা ধরে রাখার জন্য কট্টর পন্থা অবলম্বন করে। তো এটা তাদের খুব পছন্দের একটা ব্যবস্থা, তাই না? এটার তো হারে হারে আমরা মানে সমস্ত মুসলমান, সারা বিশ্ব টের পাচ্ছে। শুধু মুসলমান কেন, আজকে ইউরোপেরও আপনি দেখবেন যে ওখানে একজন নেদারল্যান্ডসের একজন এমপি, তিনি তো ফিলিস্তিনের মানে পতাকার আদলে মানে পোশাক পরে প্রতিবাদ জানিয়েছেন। তো যাই হোক, আপনি বলেছেন যে অন্য দেশও তো আছে, নেপাল আছে, তুরস্কে আছে, আসতেছি, জি, ইতালিতে আছে। উদাহরণটা বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন দেশে আছে। উদাহরণটা খুব উল্লেখযোগ্য না, স্থিতিশীলতার বেলায় খুব উল্লেখযোগ্য না। সবচেয়ে বড় কথা হলো কি জানেন, যে গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রের সূতিকাগার বলে দাবিদার যে রাষ্ট্রগুলো, বা যদি আমি ব্রিটেনের কথা বলি, এটা এত মজা হইলে, এত ভালো লাগলে ওই দেশেও এটা প্র্যাকটিস করতে পারতো। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ,
তারও এটা প্র্যাকটিস করতে পারতো, কানাডা করতে পারতো, অনেক দেশে করতে পারতো। কিন্তু এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, একটা নিজেরা প্রচণ্ড মাত্রার একটা সাম্প্রদায়িক মৌলবাদী রাষ্ট্র বটে, নিজেদের দেশে মোটামুটি একটা ভালো নির্বাচন করাই বটে, কিন্তু পাশের দেশের নির্বাচন গোল্লায় যাক সেটাই তারা চায়, এবং সেখানে তারা একটা তাবেদার সরকার রাখতে চায়। যাই হোক, সেটাও তাদের নিজস্ব প্যাটার্ন। আমি তো ওরাও প্র্যাকটিস করে না। এখন আপনি হয়তো বলতে পারেন যে ওরা প্র্যাকটিস করেন বলে আপনি কি করতে পারেন না? হ্যাঁ, এদেশের জনগণ চাইলে আপনি নিশ্চয়ই করতে পারেন। কেন করতে পারেন না? আপনি এটাই বলেছেন, জনগণ মানবে না বলেছেন। জনগণ করতে চাইলে তো আপনি নিশ্চয়ই করতে পারেন, কিন্তু জনগণের তো মানার একটা ব্যাপার আছে। আপনাকে তো একটা, যে আমি আপনার সাথে বসছি, আপনি নিশ্চয়ই আপনার মানে প্রযোজক অথবা আপনার কর্তৃপক্ষ একটা টাইম নির্ধারণ করে দিয়েছেন, এর বাইরে গেলে কিন্তু আপনি আমাকে থামিয়ে দেবেন। আমি আপনাকে থামাতে চাচ্ছি। আচ্ছা, তার মানে এটা হচ্ছে যে আপনার একটা নিয়ম প্রণালী, আপনার গঠনতন্ত্র বা আপনার প্রতিষ্ঠানের সংবিধান। আপনি দেশটা তো এখনো একটা কিছুর মধ্য দিয়ে চলে, এটা তো একেবারে ছড়িয়ে ছিটিয়ে দেড়েমা লুটে পুটে খাইর মতো তো অবস্থা না। একটা বাজে অবস্থা ছিল, সে বাজে অবস্থা থেকে এটাকে একটা অর্ডারে, একটা শেপে আনার জন্য তো মানে একটা ব্যবস্থা হয়েছে। আপনার এই সরকার তো মানে প্রতিষ্ঠিত হয়েছে এই মানে গণ-অভ্যুত্থানের পরে জন আকাঙ্ক্ষায়, উইল অফ দ্য পিপল। উইল অফ দ্য পিপলটাকে এটা র্যাটিফাই হয়েছে থ্রু 106 আর্টিকেল সংবিধানে। তো এটার মধ্য দিয়ে আপনার সরকারটা প্রতিষ্ঠিত। এই গভর্নমেন্টই মানে প্রায় সকল রাজনৈতিক দলই মানে 8ই আগস্ট বঙ্গভবনে গিয়েছিলেন। সবার মত সাপোর্টের ভিত্তিতে এই সরকার, মানে আমি জনগণের আকাঙ্ক্ষার কথাই বলি, দলের মতামত তো আছেই, জনগণ মানে হাসিনার পতনের পরে একটা জন আকাঙ্ক্ষার সরকার চেয়েছে। তো সে সরকার প্রতিষ্ঠা হওয়ার একটা ভিত্তি ছিল সংবিধানের 106। এই সরকার এই সংবিধানটাকে সমুন্নত রাখার শপথ নিয়েছে, সুরক্ষা দেওয়ার শপথ নিয়েছে, ইংরেজি যদি বলে এটাকে অ্যাফোর্ড করা, প্রোটেক্ট করা শপথ নিয়েছে। এখন কারেন্ট সংবিধানে উই ডোন্ট হ্যাভ এনি পিয়ার সিস্টেম, মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কোনো বিধি ব্যবস্থা আমার বর্তমান সংবিধানে নেই। তো নেই বলে যে আপনি মানে করতে পারবেন না তা না, করতে পারবেন। তো সেটার একটা আইনসঙ্গত একটা সাস্টেনেবল প্রসিডিউর আপনাকে অনুসরণ করতে হবে। এটা আমরা বলার ব্যাপার না। এর বিকল্প যদি কোনো পদ্ধতি থাকে, সাস্টেনেবল কোনো বিকল্প পদ্ধতি থাকে, লেট দেম টেল ইট যে এটা এইভাবে করা। গণভোটের কথা বলছেন, গণপরিষদ নির্বাচনের কথা বলছেন। আপনার গণভোটটা যে আপনি করবেন, গণভোটের মাধ্যমে আপনি যে করবেন, আপনার সরকার তো প্রথমে 106 এর সরকার। আবার আসবো আপনার কাছে। আপনার সরকার তো হচ্ছে আপনার যেহেতু সংবিধান নাই, এই নাই, সেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার হইতে পারে, তাই তো? তো সুতরাং এর তো টার্মস অফ রেফারেন্স অনেক লিমিটেড, এটা তো ভাবতে হবে। আবার আসবো আপনার কাছে। বেশ কয়েকটি বিষয় এসেছে জনাব আশরাফ আলী, এখন আপনার কাছে আসতে চাই। প্রথমে আসতে চাই, একটা করে প্রসঙ্গে আসবো, আপনাকেও ওনার মতো 10 মিনিট দেওয়ার চেষ্টা করবো আমি। বিএনপিকে একটু বেশি দিয়ে রাজনীতির মাঠ থেকে সরে দেওয়ার ষড়যন্ত্র চলছে, এটি বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন। এটির সঙ্গে জনাব আসাদুজ্জামান রিপন একমত নন, সরে দেওয়ার ষড়যন্ত্রের বিষয়ে একমত নন। আরেকটি ষড়যন্ত্রের কথা বিএনপির পক্ষ থেকে বলা ছিল নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র, সেটার অংশ হিসেবে বলা হয় যে পিআর দাবি এবং এই যে জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দাবি করা এইটা। এবং পিআর নিয়ে ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন যে ইহুদিদের পছন্দের পিআর, উনি উদাহরণ দিয়েছেন, মানে ইহুদিদের পিআরটাকে উনি হাইলাইট করার চেষ্টা করেছেন। মতামত জানতে চাই, হাইলাইট করেছেন উনি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ নিউজ 24 টিভি চ্যানেলের সঞ্চালক সাহেবকে, উপস্থিত আমার বিজ্ঞ একজন রাজনীতিবিদ, জাতীয় নেতা জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন সাহেবকে আমি ধন্যবাদ জানাই দর্শক শ্রোতা মণ্ডলীকে। এখানে রিপন ভাই তো অনেক অভিজ্ঞ লোক, অনেক কথা উনি বলেন। তো আমি যারা বলতে চাই, রাজনীতি থেকে মাইনাস হওয়ার 6টা কারণ, যারা এই 6টা কারণে পড়েছে তারাই কিন্তু রাজনীতি থেকে মাইনাস হয়েছে। জি, যেমন মুসলিম লীগ মাইনাস হয়েছে, যুক্তফ্রন্ট মাইনাস হয়েছে, আওয়ামী লীগ মাইনাস হয়েছে, জাতীয় পার্টি মাইনাস হয়েছে। এখনও যদি এই 6টা বৈশিষ্ট্য কেউ মধ্যে থাকে, তারা কিন্তু অলরেডি ওইভাবে ঘোষণা না দিলেও কাজেও তারা মাইনাসের তালিকায় পড়ে যাবে।
এক নম্বর হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে দুর্নীতির ব্যাপক প্রসার থাকে, জি। এক। দুই নম্বর হলো এই দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য সন্ত্রাসের যারা আশ্রয় সন্ত্রাসী কার্যকলাপ করে। তিন নম্বর হলো মানবতাবাদী অপরাধ যারা করে, মিথ্যা মামলা, খুন, গুম, আয়নাঘর, এই ধরনের যারা করে এরা। তিন নম্বর হলো যারা ভোট ডাকাতি করে বা একক নির্বাচন করে, জনগণের মতামত যেগুলো আওয়ামী লীগ করেছে। হ্যাঁ, আওয়ামী লীগ কেন, জাতীয় পার্টি তো করেছে। জাতীয় পার্টি আমলে জাতীয় পার্টি করছে না, বাকশালের সময় করছে না, মুসলিম লীগ কি করেছেন, এতগুলো ভোট পাইলো মুসলিম লীগ, কোনো পাইলো কেউ, এমনি করে কিন্তু এটা করেছে। এরপর হলো গণতন্ত্রকে হত্যা করে স্বৈরতন্ত্র যারা বা একনায়ক যারা কায়েম করে, এটা কিন্তু রাজনীতি মাইনাস হয়ে যায় এটা গণতান্ত্রিক দেশে। আর হলো 6 নম্বর হলো আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের যারা তল্পিবাহক হয়। আধিপত্যবাদ এবং সাম্রাজ্য তল্পিবাহক কখন হয়? যখন জনগণের উপর কোনো আস্থা থাকে না। রাজনৈতিক দলগুলো যখন আস্থা হারিয়ে ফেলে জনগণের উপরে, তখন তাদের বিদেশি প্রভুদের উপর নির্ভর করতে হয়। আপনি তো দেখেছেন ওই যে আপনার কি কয় জুলাই আগস্টের আগে ভারত উদ্দীপনী লাগলো একটা দলকে অন্ধভাবে সমর্থন দেওয়ার জন্যে। ওই দলটাও এতভাবে তাদের প্রতি আপনার আনুগত্য হয়ে পড়েছিল, হ্যাঁ, যে একটা জাতিসত্তা বলতে তারা এটাকে বিলুপ্ত করেছিল। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে বৈশিষ্ট্য থাকা দরকার, এই ফ্যাসিস্ট সরকার সেটাকে মানে জলাঞ্জলি দিয়ে দিল। আজকের মনে করেন তারা যা ঠিক না করেছে, আজকের বাণিজ্য বৈষম্য করেছে, ট্যানজিরের নামে করিডোরের নামে দিয়েছে, আজকের ওই যে মিরেসরাইতে একটা একখণ্ড ভারত রাষ্ট্র উপহার দিয়ে ছোট্ট একটা ভারতখণ্ড, সেখানে বাংলায় ঢুকতে পারবে না, অন্যরা ঢুকবে, এইসব কাজ করেছে তারা। আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদে যারা দালালি করবে, তাদের অনুকম্পা নিয়ে দেশের রাজনীতি করবে, জনগণের আস্থার কথা বাদ দিয়ে, তারা কিন্তু রাজনীতিতে নাই হয়ে গেছে। আপনার কি মনে হয় আরেকটা 111 হতে পারে এখন যে অবস্থা? না, 111 তো ওই নামে নাও হইতে পারে, এটা এইটা কারণ 111-এর সময় আমরা 111-এর কথা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর অদূরদর্শিতা, মানে সেই অদূরদর্শিতার মধ্যে কি পিআর আসে কিনা? না, আমি একটা কথা বলি, পিআরটা পরে আসুক, যে আগে বলছেন আপনি মাইনাস, জি, এই কাজগুলো করলে তারা মাইনাস হয়ে যায়। অদূরদর্শিতা বহুত একটা উচ্চঙ্গের কথা, যার কোনো চরিত্র নাই, এই আদর্শ নাই, তার আবার উচ্চ মার্গের কথা কি, দূরদর্শিতা কি? এটা থাকে না তো। হাসিনার কোনো দূরদর্শী ছিল? এত মন্ত্রিমশাইগুলো কোনো দূরদর্শী ছিল? যারা দুর্নীতিবাজ, যারা সন্ত্রাসী, টাকা পাচারকারী, মানবতাবাদী হত্যাকারী, তাদের কোনো দূরদর্শী থাকে না। তারা জনগণের জন্য রাজনীতি করে না, তারা কার্যত নামে থাকলেও কার্যত কিন্তু তারা মাইনাসের মধ্যে পড়ে যায়। তো এই বৈশিষ্ট্যগুলো হলো একটা দল মাইনাস হবে কি হবে না তার বৈশিষ্ট্য বহন করে। এতে যারা যেই পড়ুক, আমি পড়ি আর উনি পড়ে যেই পড়ে, সে কিন্তু কার্যত মাইনাস। 2 নম্বর যারা বলছেন পিআর, ভাই পিআর নিয়ে একটা কথা বলছেন, আমরা ইহুদিদের পিআর আপনাদের, আমরা এইটা তো ভাই বলেন অনেক বিজ্ঞ রাজনীতিবিদ, আমরা কি বলবো আর কি। ইহুদি 91টা দেশে পিআর আছে, তার মধ্যে তুরস্ক, ব্রাজিল, ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা, তারপরে ভেনেজুয়েলা, তারপরে হলো তা কি বলে ওটাকে রোমানিয়া, সুইডেন, ডেনমার্ক, হ্যাঁ, ইত্যাদি থেকে শুরু করে 91টা দেশ। তার মধ্যে হলো এই যে নেপাল আর হলো ইসরায়েল, এই দূরে কি কোনো রাষ্ট্রের মধ্যে পড়ে? ইসরায়েল কি কোনো রাষ্ট্র? একটা অবৈধ রাষ্ট্র, জারজ রাষ্ট্র, হ্যাঁ, এটা কোনো রাষ্ট্রের মধ্যেই পড়ে না। আর নেপাল তো কোনো রাষ্ট্র না। আজকে সেখানে এই যে অলির যে পদত্যাগ হয়েছে, অলিরে দেওয়া হয়েছে, দেশ থেকে চলে গেলো, আবার পালিয়ে রাখছে, এটা দুর্নীতির কারণে। এখানে পিয়ারের কারণে না, দুর্নীতি। এই যত জায়গায় সরকারের পতন হয়েছে সব কিন্তু দুর্নীতির কারণে। কোনো পিয়ার মিয়ার কিছু পাবলিক যায় না, এই কারণে হয় নাই। বরং দুর্নীতি যখন চৈতন্য করছে, তখন এই যাদের নিয়ে জাতীয় সরকার করছেন তারা তার সমর্থন নেই নেছে, এটা তো নেবেই তো, এই দায়িত্ব নেই কে? যারা দুর্নীতি করে যে সরকার ক্ষমতাসীন থাইকা, তাদের এই দুর্নীতির বাকি তার শরিক দল নেবে না, নেবে না। কিন্তু পিআরএ স্থিতিশীল সরকার হয় না। আমি পিআরএ যতগুলো রাষ্ট্র, তারা স্থিতিশীল এক জিনিস, সরকার ভাঙ্গা আর এক জিনিস। সমস্ত রাষ্ট্রগুলো স্থিতিশীল 2-1টা ছাড়া, কিন্তু সরকার ভাঙে করে। উনি যেটা বললেন, ইংল্যান্ডও তো ভাঙে। এই কয়েকদিন আগে প্রধানমন্ত্রী পদত্যাগ করে, 4-5 জনের প্রধানমন্ত্রী পদত্যাগ করছে, হ্যাঁ। তার কাজেই এইটা, এবং ইংল্যান্ডের সবচেয়ে মজার ভাব হলো স্কটল্যান্ড তারা পিআর চায়, এবং ব্রিটেনের মধ্যে এলডিপি নামক একটা নতুন দল হয়েছে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তারা পিআর চায়। তারপর হলো আয়ারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, নর্থ আয়ারল্যান্ড, তারা পিআর চায়। ওয়েলসের মধ্যে একটা আন্দোলন চলছে পিআরের দাবি নিয়ে। এখন আমেরিকা আর ব্রিটিশ এরা কি
আজকের ব্রিটিশ সাম্রাজ্যবাদ সারা দুনিয়াকে লুণ্ঠন করেছে তারা। তার কোনো আদর্শ হতে পারে না, রাজনীতি আদর্শ হতে পারে না। ব্রিটিশের সবচেয়ে বড় লুটেরা, সারা দুনিয়াকে লুণ্ঠন করছে তারা, শোষণ করছে তারা। এই আমেরিকারও তো শোষণ করেছে ব্রিটেন। এখন হচ্ছে আমেরিকা হলো সবচেয়ে বড় শোষক সারা দুনিয়াতে। আজকে দেখেন এই যে মানবাধিকার অপরাধ করতেছে গাজা ইসরায়েলরা, সমস্ত রাষ্ট্রগুলো তাকে সমর্থন দিল রাষ্ট্র হিসাবে, একমাত্র ভেটো দিয়ে রাখছে আমেরিকা। এই রাষ্ট্রকে সম্পূর্ণ মানবতা লঙ্ঘনকারী, বিশ্বের মধ্যে সবচেয়ে মানবতা লঙ্ঘনকারী রাষ্ট্র হলো আমেরিকা, আর দোসর হইল ইসরায়েল, আরেকটা মানবাধিকার অপরাধ হইল ভারত। আজকে দেখেন ভারত আই লাভ মোহাম্মদ, তারা জেলে ঢুকাই দেয় আই লাভ মোহাম্মদ। সারা দুনিয়ার মধ্যে বানাসর মতো লোক বলছে ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার দেন মোহাম্মদ উড হ্যাভ বিন দি বেস্ট ফিটেড ম্যান টু লিড দি পিপলস অফ অল ভেরিয়াস ডগমাস, ক্রিস অ্যান্ড আইডিয়াস টু পিস অ্যান্ড হ্যাপিনেস। উনি বলেছেন যে সারা দুনিয়ার মধ্যে যদি সমস্ত পৃথিবীর রাষ্ট্র হতো, আর রাষ্ট্র অধিনায়ক যদি রসুলের মতো মোহাম্মদের একজন লোক হইতো, তাহলে সমস্ত বর্ণের, সম্প্রদায়ের, গোত্রের লোক সুখ এবং সমৃদ্ধির মধ্যে পৌঁছাতো। সেইখানে একজন উগ্র হিন্দুত্ববাদী কট্টর মোদি, সে এই কথার উপরে যে বললে আই লাভ মোহাম্মদ, তার বাকশালীরা কোথায়? সারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ মানুষ। ভারতে তো পিয়ার নাই, বা অন্য কোথাও তো পিয়ার সব দেশে থাকবে। 91 দেশে পিয়ার আছে, পিয়ারের সংখ্যা দিন দিন বাড়তেছে, তো কমতেছে না তো। এবং উন্নত দেশ হলো 34টা, তার মধ্যে 25টা রাষ্ট্রে পিয়ার আছে। সোভিয়েত ইউনিয়ন থেকে 18 রাষ্ট্র আলাদা হয়েছে, তার মধ্যে 15 রাষ্ট্র পিয়ার আছে। আমি একটা কথা বলছি, পিয়ার নিয়ে মির্জা ফখরুল ইসলাম ভাই আমাদের একটা বৈঠক হয়েছিল আমাদের অফিসে পেশাবদের সাথে 3 ঘন্টা। সেইখানে পিয়ার নিয়ে উনি বললেন যে এটা পরে আলোচনা করবো। আমরা 10 দফায় একটা সাইন করেছি, 10টা বিষয়ে মির্জা ফখরুল ভাই এবং আমরা সাইন করেছি। তার মধ্যে কিন্তু পিয়ার পদ্ধতিটা ওইটার মধ্যে একটা ছিল পয়েন্ট। উনি বলছে এইটা পরবর্তীতে এইটা আলোচনা হবে, পরবর্তীতে আলোচনা হবে। এবং উনি এমন একটা কথা বললেন যেটা আমি এখন এই বৈঠকে বলবো না, এখন তো ওনাকে বলবো হ্যাঁ যে উনি কেন এইটা পিয়ারটা বিরোধ করলেন। এখন যেটা হলো যে আমরা পিয়ার কেন চাই, 53 বছরের ইতিহাস কি বলে? 53 বছরের ইতিহাস বলে, যেটা আমি ধন্যবাদ জানাই ঐক্যমত্য কমিশনের পটভূমি লেখছে, জাতীয় সনদের পটভূমি, তার মধ্যে ওনারা লিখেছে 53 বছরে ক্ষমতাসীনরা জনগণের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। এই কথাটা লেখছে কিন্তু ভূমিকার মধ্যে। তা আমি বললাম যে 53 বছরে কেন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই? একই ধারে তো নির্বাচন। আরেকটা কথা মনে রাখতে হবে, দেশে যত অঘটন ঘটেছে, সমস্ত অঘটনের পিছনে কিন্তু সংসদ নির্বাচন ছিল। আজকের যে বাকশাল করলো শেখ মুজিবুর রহমান সাহেব, বাকশাল করলে কেমনি? তার আগে গণতান্ত্রিক সরকার, নির্বাচনী সরকার ছিল না। এমনি করে এই যে এরশাদ ফ্যাসিস্ট হইলো কেমনে, আবার আওয়ামী লীগ ফ্যাসিস্ট হইলো কীভাবে? এই যে প্রত্যেকটা ঘটনায় কিন্তু মার্শাল্লাহ কখন হইলো? সংসদ নির্বাচনের পরে। তারপরে এই যে এরশাদ মার্শাল্লাহ করলো সংসদের আগে, 111 হইলো সংসদ নির্বাচনের আগে, হাসিনা যে নিল সংসদ নির্বাচনের পরে তো ফ্যাসিস্ট হইলো। কাজী যতই দেশের অঘটন ঘটছে, যারা যেসব ভাইরা বলেন ওনারা যে বলেন যে নির্বাচন হলে সব সমস্যার সমাধান, না, বরং এই নির্বাচিত যদি এদের চরিত্র ঠিক না থাকে, সংসদের চরিত্র না থাকে, দায়িত্ববোধ না থাকে, জনগণের প্রতিশ্রুতি তার রক্ষা করতে ব্যর্থ হয়, এই ধরনের সংসদ সদস্যরাই দেশের জন্য, জাতির জন্য, মানবতার জন্য সবচেয়ে একটা মহাবিপদ। পিয়ার দিয়ে কি সংসদ সদস্যদের এই সংসদ সদস্য হবে কি? আমি শুনলাম পিয়ার পদ্ধতিটা আমরা 2008 সালে আমাদের নির্বাচনে ইস্তেহার দিয়েছিলাম। 2008, 24-14 সালে ওনারাও যায় নাই, আমরাও যাই নাই। 18 সালে আমরা আবার দিয়েছি, অনেক দল তখন এটা দিয়েছে। আমরা সারা বিশ্বের এইগুলা তথ্য কালেকশন করেছি, এদের সমস্ত বুদ্ধিজীবী, তারপরে প্রফেসর, ডাক্তার, এদেরকে নিয়ে, পেশাজীবীদের নিয়ে বৈঠক করেছি, আইনজীবীদের নিয়ে বৈঠক করেছি, রাজনীতিবিদ নিয়ে বৈঠক করেছি। তার মধ্যে অধিকাংশ বলছে তুলনামূলকভাবে শতভাগ জনমতের প্রতিফলন ঘটে একমাত্র পিয়ারের মাধ্যমে, অন্যভাবে ঘটে না। আপনি ভোট পাইলেন 51, আমি পেলাম 49, আপনি পাস করে গেলেন। আরেকটা মজার ব্যাপার দেখেন, 2008 সালে আপনার বিএনপি ভোট পাইছিল 30%, 23%, আর আওয়ামী লীগ পাইছিল 40%। তাতে আওয়ামী লীগ পালো কি, তার 200-র উপরে চলে গেল। আর বিএনপি 10% পাইছে, 30% পাইছে, আসন পাইছে 10%। তারা পাইছে 2008-এ 30টা আসন। যদি পিয়ার থাকতো তা ওই যে 30% থাকতো না, 90টা আসন। দেখেন অবস্থাটা কি, কোথায় দিয়ে কোথায় নেমে। এখন পিয়ারে আপনাদের লাভ বেশি হবে? আমাদের লাভ না, জনগণের লাভ, দেশের লাভ। এটা একটা
কল্যাণধর্মী সংসদ হবে, কার্যকরী সংসদ হবে, শতভাগ মানুষের মতামত দিতে পারবে, বাইরে রাজপথে কোনো আন্দোলন থাকবে না। এই জন্য থাকবে না কারণ ছোটখাটো দল যারা আছে তারাও 2-1টা আসন নিয়ে পার্লামেন্টে দিতে পারবে, ওখানে দায়িত্বশীল পিআর পদ্ধতি হলো এই যে মানে জুলাই আগস্টের যে বিপ্লবের চেতনা, এতগুলো রক্ত গেল, জীবন দিল, সেটা বাস্তবায়নের জন্য পিআর পদ্ধতি একমাত্র। অনেক ধন্যবাদ। অনেক একান্ত প্রয়োজন এবং এইটাই একমাত্র উত্তম পদ্ধতি, যে এইটা যদি আরো আমরা আলাপ আলোচনা করি। এই জন্য আমরা বলছি, ঐক্যমত্য কমিশনার বলছি, আপনারা যদি না দেন তো এইটির উপর একটা গণভোট দেন। জনগণ চাই কি চায় না, জনগণ আসলে আমরা পিয়ার বলবো না। অনেক ধন্যবাদ। একটা বিরতি নেই, বিরতি থেকে এসে আবার কথা বলবো। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, কথা বলছিলাম রাজনীতিতে আলাপ চলছে দীর্ঘদিন ধরে। 111 প্রসঙ্গ, রাজনীতি থেকে বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্রের কথা রুহুল কবির রিজভী বলেছেন, সেটি নিয়েও কথা বলছিলাম। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরো কথা হবে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চলছে, রুহুল কবির রিজভী বলেছেন। বিএনপি একদিকে, এছাড়া অন্যদিকে জামায়াত ইসলামী আন্দোলন, তাদেরও নানা ধরনের রাজনৈতিক কর্মসূচি চলছে। বিএনপি বলছে যে আলোচনার টেবিলেই সমাধান হতে পারে। আজকের একটি রাজনৈতিক পরিস্থিতি বলতে চাই। তলানির দিকে বিএনপি নির্বাচনে 100-র বেশি আসন পাবে না। জামায়াত বিএনপিকে ভণ্ডামি না করার পরামর্শ দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন তারা 300 আসনে প্রার্থী দিবেন, সব আসনে জয়ের চেষ্টা করবেন এবং তারা বলছেন যে তারা অন্তত 150টা আসনে জিতবেন। একদম কনফার্ম এরকম জেতার মতো সিচুয়েশনে তারা আছেন। আর বিএনপি নির্বাচনে 100-র বেশি আসন পাবে না। এনসিপির এই নেতা আগে বলেছিলেন যে 400-র মধ্যে 300 আসনেই তারা জিতবেন। আসুজ্জামান রিপন, ডক্টর আসুজ্জামান রিপন, আপনি কিছু বলবেন এই প্রসঙ্গে? বলতে চাই, আমি বিষয়ে কিছু বলতে চাই না। না বলে চলবে কেমন, আমরা বলেন না, কিছু বলতে চাই না, কেন অযথা বলেন না। আগে বলেছেন যে তারা 400-র মধ্যে 300ই পাবেন। বাস এই আপনার এই স্টেটমেন্টের মধ্যে দিয়ে আপনার দর্শকরা যা বোঝার বুঝে গেছে, আমার আর এই বিষয়ে বলার দরকার নাই। তারপর আগের জনগণের কাছে তো এখনো যায় নাই, এরা নির্বাচনে অংশ নেয়নি, জনগণের কাছে যায়নি, এখন পর্যন্ত দল হিসেবে দলের নিবন্ধন হয়নি, মার্কা ঠিক হয়নি। এগুলো হওয়ার পরেই তো প্রার্থী বাছাই হবে, তারপরে জনগণের কাছে যাবে। হ্যাঁ, তো আমার বাড়ি বাবার মুন্সিগঞ্জে, তো ওইখানকার লোকদের একটা প্রবচন আছে, বলে ডাইলের মজার তলে, বুঝছেন? মানে ডাল মানে ডালের ঘন অংশ ওই বলে আর কি, ওরকম ঘন না পাতলা কোন কারণে। অবশ্য আমারটা উপরেরটা পাতলাটার ঘ্রাণ ভালো লাগে, আমি পছন্দ করি, ওটা হেলদি। তো যাই হোক, নিচেরটা আবার একটু ইউরিক অ্যাসিড বাড়ায়, মানে এটা একটু স্বাস্থ্যসম্মত অ্যাডভাইস করলাম আর কি। তো এখন মার্কা ঠার্কা হোক, নিবন্ধন টিবন্ধন পাক, তারপরে কে কি বললো তাদের নিয়ে আলোচনা করা যাবে। একটা দল এখন পর্যন্ত নির্বাচন কমিশনের মানে প্রস্তাবিত দল এখন পর্যন্ত নিবন্ধন আনি, তাদের তো সেভাবে বাচ্চা মানুষ, এখন পর্যন্ত নির্বাচন মাঠে নামেনি, অভিজ্ঞতা নাই। তো এদের তারপরে ডাকসু ইলেকশন একটা হলো, সেখানে ডাকসু একটা ইলেকশন হলো, দুটো ইলেকশন করলো, দুটো ইলেকশনে গড়ে মানে প্রায় 60,000 ছাত্রছাত্রীর মধ্যে দুই জায়গায় বোধ হয়। আমি তো অনেক আগে ইলেকশন করছি, আমার এখন আর খেয়াল নাই। তো এর মধ্যে মানে 2 ইউনিভার্সিটি মিলে 1002 ভোট তাদের প্রার্থীরা পেয়েছে, মানে এক একটা সর্বমোট না, মানে 2 জায়গায় মিলিয়ে এক একজন প্রার্থী গড়ে 2000 মতো ভোট পেয়েছে 60,000 ছাত্রছাত্রীর মধ্যে। তো নির্বাচন তো একটা বাস্তবতা, অনেক কিছু আছে, এগুলো দেখলে ঠেকলে আস্তে আস্তে পরে এই ধরনের বক্তব্যকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, এখন রিয়েলিটিতে আসবে আর কি। এইটাকে আপনার সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নেই, কারণ বিকজ তারা তো পিপল ফেস করে না, ভোট চাইতে যায় না, মার্কার কথা বলে নাই, এখন মতো প্রার্থী সিলেক্ট করে নাই, তারপরে মানে কয়টা থানা মিলে এই নির্বাচনে, এগুলো মানে এখন পর্যন্ত প্র্যাকটিক্যালের মধ্যে নাই। আরেকটা প্রসঙ্গ, বাস্তবতা আসলে মানে তারা তখনকার কথা আমার মনে হয় বুঝে শুনে বলবে আর কি। জি, আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে আপনাদের দলের একজন নেতা শহীদুদ্দিন চৌধুরী ইনি, তিনি বলেছেন চরমোনাই পীর ভণ্ড, 17 বছর হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল তারা, জামায়াত হচ্ছে জাতীয় বেঈমান। এই ধরনের বক্তব্য নিয়ে কিছু বলতে চান? তো সবচেয়ে ভালো ওনার কাছ থেকে মন্তব্যটা নেয়া। জি, আমি ব্যক্তিগতভাবে মানে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে বিষোদ্গার করাটা আমি
পার্সোনালি এথিক্যালি আমি কারেক্ট মনে করি না। জি, ধন্যবাদ আপনাকে। জনাব আশরাফ আলী, এখন আপনার কাছে যেটি আসতে চাই, এনসিপি নেতার একটা বক্তব্য, সেখানে তিনি বলেছেন যে বিএনপির জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে, তারপর তিনি সংসদীয় আসন নিয়ে বলেছেন জনপ্রিয়তা তো যাতায়ের সুযোগ হয়নি এখনো। না, জনপ্রিয়তা তলাতে ঠেকছে কি ঠেকে নাই, কে বড় দল কে ছোট দল, কে নির্বাচন সরকার গঠন করে, এটা তো ভোটের ছাপ, ভোট ছাড়া বোঝা যায় না। আপনি 91 সালে আওয়ামী লীগ বলছিল বিএনপি 10টা সিট পাইবে, বলছিল, অনেকবার বলছে, বিভিন্ন জরিপ না, কলকাতার দমদম বিমানবন্দরের নাইমে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, কিন্তু সেখানে তো বিএনপি সরকার গঠন করছে। কাজে এই যে ফেক জরিপ, আপনি একটা করলেন আপনার এসে, উনি একটা করলেন উনি এসে, আমার যেখানে লোক আছে আমি করলাম, এই জরিপের কোনো মূল্য নাই, 4 পয়সা কোনো মূল্য নাই, এটা জরিপ এসব ভুয়া। রাইট। আপনি নির্বাচন কমিশনার, সংস্কার কমিশনার ডক্টর বদিউল আলম, উনি একটা জরিপ দিলেন কি 71% মানুষ পিয়ার চায়, আচ্ছা দিল ওইটা, 4 দিন পর উনি বললেন, এটা নিয়ে আপনারাও বলেছেন, না 4 দিন পর, এটা কি রেফারেন্স হিসেবে আপনারা বলেছেন, 4 দিন পর উনি বললেন 71% মানুষ এইখানে পিয়ার নির্বাচনের একটা মহাসংকট দেখা দেবে। আমি বললাম ভাই আপনি 4 দিন আগে কি করলেন, 4 দিন পরে কি বললেন, এটা কি বললেন, কথা বলেন। আমরা আপনার উপরে কিন্তু একটা দারুণ একটা উপাধি আপনি পাইছেন, এটা আমি বলবো না, সামনে বলবো। এখন যে এই যে ফেক নিউজ দিয়ে নিজে হাইলাইট করা, নিজে একটু পত্রিকায় মিডিয়ায় আসা, এইটা কিন্তু আসলে এই দেশের জন্য একটা দায়িত্বশীল কোন ব্যক্তির, কোন নেতার এটা বক্তব্য। 17 বছর হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিলেন আপনারা, এবং চরমনাইপির ভণ্ড শহীদুদ্দিন চৌধুরী বলেছেন, এইটা তো উনি বিজ্ঞ রাজনীতি, এবং উনি এটা নিয়ে কথা বলতে চান, খুব মেফে কথা বলে, আমি বুঝি তো। হ্যাঁ, এই যে হ্যাঁ, এখন এই জন্যে হ্যাঁ, কাজে উনি জানে, ওনাদের দল জানে আওয়ামী লীগ আমলে কততে গোপন বৈঠক করেছে ওনাদের সাথে, বড় বড় নেতাদের সাথে আপনারা। হ্যাঁ, কত জায়গায় কত যে করেছি, কিন্তু গোপন কথাটা যে গোপন থাকলো না, না এটা তো এখন তো গোপন থাকার প্রয়োজন নাই। এখন হলো এটাকে যে আপনাদের মধ্যে আমাদের মধ্যে একটা রিলেশন ছিল সঙ্গে, সেটা প্রকাশ করা। এটা ছিল আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ প্রচারই করতাম না, সিঁড়ি দিয়ে আগে ফখরুল ভাইয়ের নামতেন, পরে আমরা নামতাম, বা আমরা আগে নামতাম, ওনারা পরে নামতেন। কত রকমের বৈঠক করছি, কত এইটা এটা জানে ওনারা যে আওয়ামী লীগের কী করছে। এটা হলো আমাদের রাজনীতি, আমরা দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস এর বুদ্ধে, এটা হলো মানবতাবিরোধী অপরাধের বুদ্ধে হলো আমাদের রাজনীতি। আমাদের সিট আসন টাসন কোনো পাও না, এইটা নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করি না, এবং এই সিটের যে বাণিজ্য করি না আমরা, এই নিয়ে কিন্তু আল্লাহর মধ্যে দিন দিন আমাদের লোকজন বাড়তেছে। আমরা একটা চূড়ান্ত লক্ষ্য আছে, আমরা এই দুনিয়ায় যত ফেসিবাদ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, হ্যাঁ, ভোট ডাকাত, এদের পতন ঘটাইয়া একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র। আপনাদেরকে ভণ্ড বলেছে, চরমনাইপির ভণ্ড। আচ্ছা, এইটা ভণ্ড কিনা, এটা তো সবাই জানে, পীর সাহেব ভণ্ড কিনা, এমন কোনো ভণ্ডামি উনি, এমন এটা কেমন করিয়া লক্ষ লক্ষ মানুষ, খারাপ মানুষ ওনার কাছে এসে সোনার মানুষে পরিণত হয়। একজন পরশ পাথর তুল্য নেতা যিনি, যার সহবতে, চোখের ইশারায়, সামান্য স্পর্শে আজকে মানুষের জীবন পাল্টে যায়, তাকে উনি কেন বললেন? এইসব কারা বলে? এই কথা আওয়ামী লীগের লোকেরা বলতো। আনারি যারা রাজনীতি, আনারি, অপ্রাসঙ্গিক, তারা কিন্তু এইসব কথা বলে। এইটা এরাই কিন্তু আওয়ামী লীগের 10-12 জন লোক ছিল যারা আওয়ামী লীগে ডুবাইতেছে। বিএনপির মধ্যে এরকম কিছু আছে, এই আনারি মাকড়া কিছু লোক আছে, আজগুবি মাকড়া কিছু কথা বলে জনগণকে এদের বুদ্ধে খেপাই তোলে। আজকের একজনে বলে কি, আমরা শরিয়ায় বিশ্বাস করি না। আচ্ছা, আপনি শরিয়ায় বিশ্বাস করেন? এই দেশটা তো মুসলমানের দেশ, 92 মুসলমানের দেশ। আপনারা তো কেছেন শরিয়াত বিরোধী কোনো আইন আমরা পাস করবো না, বিএনপির ইস্তাহার আছে, কিন্তু এখন কি বললো, হঠাৎ করে বলি ফেলাইলো। ওইটা যে লেকচারটা মনেও তো নাই তার, সে বললো শরিয়া বিরোধী কোনো শরিয়া বিশ্বাস করি না। আচ্ছা, আমি নামাজ পড়ি না, এটা ভিন্ন জিনিস, নামাজে বিশ্বাস করি না, ইমান থাকে? শরিয়া বিশ্বাস করেন না, আল্লাহর আইনে বিশ্বাস করেন না, আপনি বিশ্বাস করেন না, বাস্তবায়ন এক জিনিস, আর বিশ্বাস করেন না, তাহলে এটা কি ইমান থাকে? কাজে এই ধরনের উদ্ভট কথাবার্তা বলে দলকে রসদল ডুবাই দেয় এই কতগুলি সুবিধাভোগী, হ্যাঁ, আনারি, এবং এদের কোনো মগজ আছে বলে, দুর্দেশিত নাই, কিন্তু মগজ আছে বলেই তো মনে হয় না। এরা দলের স্বার্থে কাজ করে না, নিজের স্বার্থে তারা কাজ করে। এই জন্যে উদ্ভট কথাবার্তা, এই যে মনে করেন এই আর যে কত খেসারত দিতে হবে এনিকে এই কথা বলার কারণে যে কত খেসারত দিতে হবে তাকে, না ব্যক্তি বিশেষে না যাই আমরা, না উনি ব্যক্তি বিশেষ, উনি তো ব্যক্তি বিশেষ কথা বলছে, চরমনাইপি সাহেব, হ্যাঁ, কি কয়, হ্যাঁ, ভণ্ড, হ্যাঁ, পলিটিক্স, ওটা তো বিষয় বলেন, এটা না, হ্যাঁ, নাম ধরে রাজনীতি হিসেবে বলছে, না এইটা উনি বলতে পারে? প্রফেসর সাহেব হয়তো বলছে, এটা বলতে পারে, হয়তো বলছে যে শেখ হাসিনা আমলে আপনারা অনেক। আচ্ছা, একটা কথা, হাসিনা আমলে কি বলেন আপনি? 8 সালে আপনারা নির্বাচন গেছেন, আমরাও গেছি। 14 সালে আপনারা জানেন না, আমরাও যাই নাই। 18 সালে আপনারা গেছেন, আমরাও গেছি। 18 সালে আপনাদেরকে গণভবনে হাসিনা ডাকলো, আপনারা গেলেন, আমরা গেলাম না। তারপরে সেখানে আমরা 300 আসনে প্রার্থী দিলাম, একজন বাদ পড়ছে, 299। আপনারা নির্বাচন বয়কট করলেন, ডক্টর কামালের নেতৃত্বে আমরা নির্বাচনে গেলেন, সেইখানে 6 জন এমপি হইলেন, একজনের শপথ পড়ল না,
সেই আবার আনুপাতিক হারে, সেই আনুপাতিক কিন্তু ওনা মানে সেই আনুপাতিক হারে যে এই যে রুমিন ফারানা, কিন্তু আনুপাতিক হারে ওখানে মহিলা আসন, সেটা মহিলা আসনে যেভাবে হয় এটা কিন্তু এটা তো আপনার 73 সাল থেকেই আপনার এই সিস্টেম নারী আসনে এইভাবে তো আইছে। যাই হোক, এখন যেটা হলো যে এই যে অবস্থাটা আপনি মনে করেন এভাবে যারা দেশকে একটা উচ্ছৃঙ্খল রাষ্ট্রে পরিণত করতে চায়, দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করতে চায়, যারা গণতন্ত্রকে কবর রচনা করতে চায়, এই ধরনের ব্যবস্থা যারা করতে চায় তারা জনগণ থেকে কিন্তু অচিরে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর আরেকটা কথা আমি বলতে চাই, জনগণ কিন্তু তার সিদ্ধান্ত কোনোদিন ভুল করে না। এই দেশে ভোট কিন্তু স্থিতিশীল না, স্থায়িত্ব নয়, পরিবর্তনশীল ভোট। আপনি এই দেশের মানুষ 47 সালে ভোট দিয়েছেন মুসলিম লীগকে, সমস্ত ভোট দিয়েছে, আবার সেই 7 বছরের ব্যবধানে সব ভোট দিল যুক্তফ্রন্টকে, আবার সেই মনে করেন 7 বছরের পরে সব ভোট দিল আওয়ামী লীগকে। এমনি করে কিন্তু কে বড় দল কে ছোট দল নির্বাচনকে বলা যায় না। কিন্তু জনগণ সময় সিদ্ধান্ত নেয়। আপনি ভালো ভালো কথা বলছেন, আপনি 31 দফা দিয়েছেন, আপনি অমুক দফা দিয়েছেন, এই কথা শুনে আপনার কথা বিশ্বাস করছে, মানে ভোট আপনাকে দিয়েছে, ক্ষমতা এনেছে। কিন্তু যখন এই বাস্তবায়ন হবে না, এই জনগণই কিন্তু আপনার বুদ্ধি রুখে দাঁড়াবে, কেউ রাখতে পারবে না। কিন্তু এই দেশের জনগণ ভালো, নেতারা খারাপ। এই দেশের জনগণ ভালো, নেতারা খারাপ। নেতারা জনগণের সাথে প্রতারণা করে, হ্যাঁ, তার ওয়াদা ঠিকমতো রক্ষা করে না, তার অধিকার হরণ করে, জনগণের সম্পদ লুট করে সারা বিশ্বে। তো ওই যে বললেন একজন মন্ত্রী কতগুলা বাড়ি করছে, 300 না 400 বাড়ি, আজকে 32 বস্তা কাগজ পাইছে, দলিল পাইছে। এই যদি রাজনীতি, এই রাজনীতির কবর রচনা করতে হবে এই দেশের ছাত্র জনতা এবং মানে কি কয়, হ্যাঁ, মজলুম মানুষকে নিয়ে। এই রাজনীতি করতে না পারে, এই জন্যই 24শে জুলাই হয়েছিল। একটা যেন তেনভাবে একটা নির্বাচন করার জন্য কিন্তু 24শে নির্বাচন হয় নাই। এই জন্য আমরা চাই, আমরা একত্রে আন্দোলন করছি ফেসিবাদের বিরুদ্ধে। আবার আমরা চাই, আবার আমরা বসি, আবার আমরা চেষ্টা করি এই দেশটাকে কিভাবে কল্যাণ রাষ্ট্র বানাবো। কিভাবে বানাবেন এটা নিয়ে বিরতির পর কথা বলবো। দুইজন এইবার এই পার্টে রিপন ভাই খুবই কম কথা বলেছেন, আশা করি সামনে কথা বলবেন। একটা বিরতি নিচ্ছি দর্শক, দুজন বিজ্ঞ রাজনীতিবিদ আমাদের সঙ্গে আছেন, বিরতি নিচ্ছি, পরে ফিরছি। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র, সঙ্গে আছি শেখ জায়েদ, শেষাংশেই আছি আমরা। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে আসতে চাই। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 6 জন রাজনৈতিক নেতাকে সঙ্গে নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গেলেন। এমন নজির আমরা দেখিনি আগে, যে এইভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে যাওয়া, সাংবাদিক বা অন্যান্য মানবাধিকার কর্মী তাদেরকে হলো রাষ্ট্রপ্রধান নিয়ে যান, এমন আমরা দেখেছি আগে। এমনভাবে যাওয়ার আসলে কারণ কি, আপনার কি মনে হয়, বা এটা বিশেষ কোনো বার্তা আছে কিনা আপনার বিশ্লেষণ? আচ্ছা, তার আগে আমি 2 মিনিট আমি প্রফেসর সাহেবের 2টো বক্তব্য দিই। মানে সেটা হচ্ছে যে আপনার মানে পিআর সিস্টেম নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু সংবিধানও নাই। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে পিআর সিস্টেমে ব্যক্তির কোনো দায় থাকে না। যেমন মনে করেন আপনি যখন ব্যক্তি বিশেষের, আমি যদি 5ই অগাস্টের পরে মানে পোস্ট 5th অগাস্ট পলিটি যদি বিবেচনা করি, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর এভরি পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড এভরি পলিটিক্যাল লিডার্স, যদি নির্বাচনে জিততে হয়, মানুষের আস্থা অর্জন করতে হয়, তাহলে বর্তমান ব্যবস্থায় প্রতিটি নির্বাচনে আসনে ক্রেডিবল পারসন, সৎ, যোগ্য, পরিচ্ছন্ন ইমেজের অধিকারী মানুষ, মানুষের কাছে গ্রহণযোগ্য, এরকম ব্যক্তিকেই মনোনয়ন দিতে হবে কারেন্ট সিস্টেমে। আদারওয়াইজ পিপুল, জনগণ ঠেকা পড়ে নাই, চোরটা পাবলিক পারসেপশনে যারা খারাপ মানুষ তাদেরকে গ্রহণ নাও করতে পারে বা করবে না। এটা আমার পার্সোনাল বিশ্বাস এবং আমি মাঠে যেটা দেখি। সুতরাং কিন্তু পিয়ার সিস্টেমে আপনি আসন পেলেন, ধরেন কথার কথা হোয়াটএভার যে আসনই পেলেন, আপনি যদি আপনি পার্টির হায়ারার্কিতে আছেন, সিদ্ধান্ত আপনাদের। আপনি যদি মনে করেন আমি এদের XYZ ABCD এদেরকে দেবো, দেখলে এর মধ্যে পাবলিক পারসেপশনে খারাপ লোকও থাকতেই পারে। ব্যক্তির দায়, কিন্তু ব্যক্তি ওই দায় নিয়ে কিন্তু সে পার্লামেন্টে যাচ্ছে, জনগণ কিন্তু সরাসরি নির্বাচন তাকে প্রত্যাখ্যানও করতে পারত। কথাটা খেয়াল করবেন, ঠিক আছে? আর এটা সিদ্ধান্ত হচ্ছে দলের নানা বিবেচনায়, যে আপনি কোন মুখী, কোন কোনটা, আগে কি করেছেন ইত্যাদিতে নানান কিছু, আপনার ট্র্যাক রেকর্ড, আপনার তাই না? কিন্তু এইখানে পার্টি হায়ারার্কি যদি মনে করে যে আই ডোন্ট কেয়ার ইট,
আমি মনে করি এরা ভালো, বা আমার দল মনে করে এরা ভালো, তাদেরকে দেবো, ব্যক্তির দায় থাকে না। দ্বিতীয়ত হচ্ছে ওই জন্য বললেন যে নেপালের দুর্নীতির কথা বললেন, তাদেরকে ধাওয়া দিস ইত্যাদি, যেহেতু ব্যক্তির নিজের কোনো দায় থাকে না, সে যদি দুর্নীতিগ্রস্ত, তাকে তার জবাবদিহি করতে হয় না, কারণ তাকে তো ভোটে দাঁড়াইতে হয় না, তাকে ভোটে দাঁড়াইতে হয় না, কিন্তু তো জনগণের কাছে যেতে হয় না, জনগণের কাছে জবাবদিহি করতে হয় না, তাকে ব্যক্তিটাকে জবাবদিহি করতে হয় না। ফলে সে যদি দুর্নীতি করো, উল্টাপাল্টা করে, লাগাম ছাড়া যদি করে, এটা পিয়ার দেখবেন আপনার ইতালিতে সরকার পরে শুধুই মাত্র কিন্তু অন্য দুর্নীতির কারণে, নারী গঠিত কারণে, নানান কারণে, কেলেঙ্কারির কারণে এই সমস্ত সরকার পড়ে যায়। তো বর্তমান ব্যবস্থা যেটা, যে মানে ওয়ার্ল্ড ওয়াইড যে ব্যবস্থাটা, মানে প্র্যাকটিস সিস্টেম যেটা, চর্চিত ব্যবস্থাটা, সোজা কথা, এই চর্চিত ব্যবস্থাটার মধ্যে পার্লামেন্টে কাকে আপনি নমিনেশন দিচ্ছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনারা মিডিয়ার মানে তাদের নিয়ে আলোচনা, ঢাকা সিটিতে কোন পার্টি কাদেরকে নমিনেশন দিল, এই লোকগুলো কেমন, এদের ব্যাকগ্রাউন্ড কেমন, এদের প্রোফাইলটা কেমন, প্রোফাইল ঘাটাঘাটি করে মানে নাস্তানাবুদ করে ফেলাইবেন। কিন্তু পিয়ারে আপনার নাস্তানাবুদ করার কোনো দরকার, আপনি আজ হল পার্টি নিয়ে কথা বলবেন। দ্বিতীয়ত আপনি স্বতন্ত্র দাঁড়াবার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা রাজনৈতিক দলের মানে প্রত্যেকটা লোকই যে আপনার ইয়ে করবে, কি বলে, যে আপনার রাজনীতি করতে হবে এবং সেখানকার সংখ্যানুপাতে তাকে প্রতিনিধিত্ব করতে হবে, নট নেসেসারিলি। আমি তো এক্সিস্টিং মনে করেন, একজন ভোটার যদি মনে করবে, একজন মানুষ নির্বাচনে দাঁড়াতে ইচ্ছুক যদি মনে করেন যে এক্সিস্টিং 18টা পার্টি 19টা পার্টির একটারও পছন্দ করি না, মানে ফর্মিডেবল পার্টির একটারও পছন্দ করি না, তাদের আদর্শ আমি চাই না, আমার নিজস্ব একটা বিশ্বাস আছে। বাট আমি এই নিজের বিশ্বাসটা অ্যাডভোকেসি করার জন্য আমি যে নির্বাচনে দাঁড়াবো, আমার তো অনুপাতই নেই, মানে আমি কোন সংখ্যায় এই সঙ্গে পার্লামেন্টে ঢুকবো, আমার তো মানে স্বতন্ত্র কোনো সুযোগ নাই। আচ্ছা, যদি মনে করেন বাংলাদেশের, আমি একটু আইডিয়ালি মানে একটা হিসেবে বললাম, মনে করেন বাংলাদেশের নারী সংখ্যা কি কারোর মতে 49%, কারোর মতে 47%, অল লাইক দ্যাট। এখন ধরেন যদি সব নারীরা যদি বলে যে আমরা গৃহে নির্যাতিত হই, কর্মক্ষেত্রে আমরা ডিসক্রিমিনেশনের শিকার হই, নানান ধরনের অভিযোগ আছে যারা নারীবাদী, তারা বলেন তো। এখন নারীরা যদি মনে করেন একটা ঝাঁটা মার্কা নিয়ে ইলেকশনে দাঁড়াইলেন, বলে যে নারী জোট, এটা মানে চিন্তা করেন যে আমরা একটা ঝাঁটা মার্কা নিয়ে দাঁড়াইলাম, আমরা ডিসক্রিমিনেশন শিকার হই ঘরে বাইরে সব জায়গায়, ইত্যাদি ইত্যাদি, নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, পুরুষদের নির্যাতন প্রতিরোধ করার জন্য নারী জোট দাঁড়ালো। কি হলো? নারী জোট দাঁড়াইছে ইলেকশনে। তো সমস্ত নারীরা যার যার জামাই যাই বলে দেখলেন, ভোট কেন্দ্রে যে সব ঝাঁটা মার্কা ইলেকশন দিয়ে দিল। এখন 47% মানে আসনে নারীরা আপনার মানে জিতে গেল। এখন দেখা গেলো হুজুরদের, সরকার গঠন করার জন্য হুজুরদের কিছু ভোট লাগবে, দেখা গেলো ওনারা কিছু কয়টা আসন পাইছে। এটা মানে চিত্রটা চিন্তা করেন, চিত্রটাকে আপনি চিন্তা করেন। আরও অন্যান্য ব্যাপার যেগুলো আমি মিডিয়ার সামনে বলবো না, মানে আরও কতগুলো বিপজ্জনক সিনড্রোম আছে, যেটা আমি অবশ্যই পাবলিকলি বলবো না, যেটা আমার অ্যানালাইসিস এসছে। আচ্ছা গেল, এটা বাদ দেন, এটা আমার মোটামুটি হুজুরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী আমি বললাম। এখন আসেন সফর সঙ্গী নিয়ে। আমি মনে করি এটা একটা চমৎকার উদাহরণ হয়েছে। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই। সেটা হচ্ছে যে উনি, যেহেতু ওনার সরকার প্রথাগতভাবে নির্বাচিত সরকার না, বাট সার্টেনলি উইল অফ দ্য পিপলের গভর্নমেন্ট, জনগণ ইচ্ছা এবং অভিপ্রায়ের সরকার প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার। যদিও তার উপদেষ্টা পরিষদের মধ্যে অনেক যোগ্য লোকজনের নাই, সমাহার ঘটেনি, এর মধ্যে অকর্মণ্য আছে, সার্ভিস ডেলিভারি করতে না পারার মতো লোকজন অনেক আছে, বাট একজন প্রফেসর মোহাম্মদ ইউনূস সকল যে শর্টকামিংসগুলো আছে সেগুলোকে মানে ঢেকে ফেলেন বটে। কিন্তু সফর সঙ্গী নিয়ে আপনি যে প্রশ্নটা তুললেন, সেখানে ইয়েস, আই উড বি রাদার হ্যাপি টু সি যে ওনাদের পার্টি থেকেও কেউ গিয়েছেন, অন্যরা গেছেন, আরও এটাকে বাড়ানো যেতে পারতো। অনেক ওনার উপদেষ্টা পরিষদের সাইজটা একটু কমিয়ে একটু ভাইব্রেন্ট হতে পারতো, যেমন ইসলামী আন্দোলনে ওনাকেও নিয়ে যেতে পারতেন। কথার কথা একটা উদাহরণ দিচ্ছি, মানে হি ক্যান রিপ্রেজেন্ট, উনি রিপ্রেজেন্ট করতে পারতেন, বা আরও দু একটা রাজনৈতিক দল যাদের পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন ছিল, তাই না, তাদেরকেও কাউকে নিতে পারতেন। তবে কত শুরুটা হলো, মানে এটাকে আপনি বেশ শুরুটা হলো, আমি এটা খুব ইতিবাচকভাবে দেখতে চাই। এটা খুবই একটা ভালো কাজ হয়েছে, এবং আমি মনে করি যে ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন, এই উদাহরণটা তারা যদি কাজে লাগান, তারাও যদি তাদের
পলিটিক্যাল অপোনেন্টদেরকে, আমি অপোনেন্ট বলতে মারামারির অপোনেন্টের কথা বলি না, রাজনৈতিক প্রতিযোগী রাজনৈতিক প্রতিযোগী যারা আছেন তাদেরকে যদি তারা আমন্ত্রণ জানান, কারণ দেশটা তো আমাদের, জি। জাতিসংঘ তো, আমি আমার দেশের কথা বলবো, এবারে যে প্রতিপাদ্য বিষয় যেটা, সেটা মানে রোহিঙ্গা ইস্যুজ নিয়ে মানে কথা বলা, জি। তাই না? 1 মিনিট সময় আমি বলছি, একটু আমাকে একটু দেন, আগের তো একটু কম বলেছি, একটু নাহলে একটু দেশের স্বার্থেই বলি। সেটা হচ্ছে যে এইবারে যে জাতিসংঘের প্রতিপাদ্য বিষয়, জাতিসংঘের যিনি মানে প্রেসিডেন্ট, ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলির যিনি প্রেসিডেন্ট, ইউএনজি এর প্রেসিডেন্ট যিনি, তার সভাপতিত্বে বিভিন্ন মানে অনেকগুলো দেশ নিয়ে একটা বৈঠক হবে। সেটা রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে, রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলা হবে। এটা আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা মানে সংকট, সমস্যা যাই বলেন না কেন, এটাকে যদি আমরা রিজলভ করতে পারি বা আমরা যদি আন্তর্জাতিক, আপনার মনে হয় যে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ তুলে ধরতে পারবেন? এক্স্যাক্টলি, আমি ওই কথাটাই বলতে চাচ্ছি। সেখানে যদি প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে মানে ডেলিগেশনটা গেলেন, সেখানে তিনি তো একটা, যেটা আপনি নিজেই বললেন, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের একটা প্রতীকী উপস্থিতি, হ্যাঁ, বা প্রতীকী প্রতিনিধিত্ব যদি আপনি বলেন, এটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা ভালো কাজ হবে। ভবিষ্যতে সরকারের কাছেও আমার আবেদন যে এই ধারাবাহিকতা যদি রাখতে পারেন, সবাইকে নিয়ে আমরা দেশটাকে গঠন করে, সময় একেবারে শেষ হয়ে গেছে। এক লাইনে যদি একটু যুক্ত করেন, আমি দুঃখিত এই প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমরা যারা রক্ত দিয়েছে, সেই রক্তের যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের যে চাহিদা, পারসেপশন, সেটা হলো এই দেশে একটা স্থায়ী কার্যকর সংসদ হবে। আর 53 বছরের মধ্যে যেভাবে অকার্যকর সংসদ হয়েছে, এটা চায় না। এই জন্য আমি মনে করি এই দেশের রক্তের সাথে এবং পঙ্গুত্বের সাথে সামঞ্জস্য রাখার জন্য আমরা মনে করি, বিএনপি ভাইকেও বলবো, তাদের জন্য পিআর অনেক উন্নত। ওনারা বলেছেন যে পিআর যাকে ভোট নাই তারা পিআর চায়, তাহলে আমরা তো সুবিধা, তো আমাদের যাদের ভোট নাই আমরা যদি পিআর চাই, আমি তা বলিনি, না এই জন্য না, বিএনপি কয়েকে বলছে যাদের ভোট নাই তারাই পিআর চায়, এটা তো ওনাদের আরো সুবিধা। আমরা দেশের স্থায়ী শান্তি, মানবতার সার্বিক মুক্তি চাই, ইসলাম দেশ মানবতার স্বার্থে আমরা রাজনীতি বলছি। গণতন্ত্রে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নানা বিতর্ক রাজনীতিতে যে রয়েছে সেগুলো নিয়ে আজকের আয়োজন এখানে শেষ করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।